আজকে কিছু বিশেষ প্রয়োজনে হবিগঞ্জে যাচ্ছি, তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়েই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি ঝুমু সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার ঝুমু চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর প্রথমেই বলেছি যে আজকে বিশেষ প্রয়োজনে আমরা হবিগঞ্জ সদরে যাচ্ছি। তো যেহেতু চিন্তা করলাম হবিগঞ্জ সদরে যাচ্ছি, তো আমরা যেই ঢাকা সিলেট মহাসড়কে যাই হবিগঞ্জ সদরে, তো ওই মহাসড়কের পাশে অলিপুর যে এলাকা আছে ওইখানে অর্থনৈতিক অঞ্চল। তো আগে তো শুধু এইখানে সবুজ ছিল, কিন্তু এখন সবুজের পাশাপাশি অনেক কোম্পানি হয়েছে। তো সেগুলো আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব আর কিছু কথা বলবো আজকে আপনাদের সঙ্গে আরও আমাদের এক আপুর জীবন নিয়ে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। আমি এইচএসসি পরীক্ষা শেষ করেছি। আজকে বাবার সঙ্গে ঢাকায় যাচ্ছি ভাইয়ার বাসায়। আমার ভাইয়া পুলিশের অনেক বড় একজন অফিসার। আমার ভাইয়ার নাম ওসমান। তো আমরা যখন ভাইয়ার বাসায় পৌঁছালাম, ভাইয়া অনেক খুশি হয়েছিল। তখন ভাইয়া বাসাতেই ছিল, ভাইয়াও কেবল অফিস থেকে বাসায় এসেছে। তো ওই মুহূর্তে আমরাও গিয়ে বাসায় পৌঁছেছি। তো ভাইয়া এখনও বিয়ে করেনি, ভাইয়ার জন্য পাত্রী দেখা হচ্ছে। প্রথম দিনটা আমাদের ভালোভাবেই কাটছিল। ভাইয়ার বাসায় যে খালা ছিলেন উনি রান্নাবান্না করলেন, আমরা খাওয়া দাওয়া করলাম, রাত্রিবেলা গল্প করলাম সবাই মিলে একসঙ্গে। তবে গল্পটা বেশিক্ষণ করা হয়নি, যেহেতু জার্নি করে এসেছি অনেক দূর থেকে। তো আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে খালা সব নাস্তা রেডি করে রেখেছেন। আমরা ডাইনিংয়ে বসে সবাই একসঙ্গে নাস্তা করে নিলাম, আমি, বাবা আর উসমান ভাইয়া। কিছুক্ষণের মধ্যেই কলিং বেল বেজে উঠল। তখন ভাইয়া গিয়ে দরজাটা খুলে দিল। দেখলাম যে ঢাকায় আমার খালামণি, খালু ওনারা থাকে। তো ওনারা সবাই আসছেন বাসায়। দেখে তো আমার কাছে খুব সারপ্রাইজ হয়ে গেছি যে আমার ভাইয়ারা সবাই আসছে বাসায়। যত আমাদের আত্মীয় স্বজন ছিল সবাই আসছেন। আমার খালাতো বোন শিফা, তার সঙ্গে আমি অনেক গল্প করছিলাম বসে বসে। আমার কাছে অনেক ভালো লাগছিল, অনেক দিন পর শিফার সাথে দেখা। তো শিফা হঠাৎ করে আমাকে বলে উঠল, তোর তো আজকে বিয়ে, তা তুই কোনো প্রস্তুতি নিসনি, হাতে মেহেদি দিসনি? আমি বললাম হঠাৎ করে, কি ব্যাপার, আমার বিয়ে? তুই কি করে জানলি যে আজকে আমার বিয়ে? আমি এটা বলতে বলতেই আমাদের রুমের মধ্যে বাবা, তার সঙ্গে আরও দুজন হুজুর মতো লোক ঢুকলেন। খালু ছিল, পাশে আমার ভাইয়ারা ছিল। ওই সময় আমার বড় খালামণি, ছোট খালামণি আমার পাশে এসে বসে বললেন, সাদিয়া, একটা কথা বলি, তুই খেয়াল করে শোন, আজকে তোর বিয়ে ওসমানের সঙ্গে। শুনি তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ভাই বোনের আবার বিয়ে হয় নাকি? এটা সত্য যে আমার বাবা মার যখন সন্তান হতো না, তখন আমার বাবা মা ওসমান ভাইয়াকে এতিমখানার থেকে নিয়ে আসছিলেন। তখন ওসমান ভাইয়ের বয়স 1-1.5 বছর হবে। ওসমান ভাইয়ার যখন 8-10 বছর বয়স, তখন আমার জন্ম হয়। ভাইয়া আমাকে অনেক ভালোবাসতো। তা আমি প্রথমে যখন বড় হই তখন জানতে পারিনি, আমি অনেক পরে জানতে পেরেছি যে ওসমান ভাইয়া আমার নিজের ভাইয়া না। আমি অনেক কান্না করেছিলাম, কিন্তু ভাইয়া বলেছিল যে না, আমি তোর নিজের ভাইয়া। তো সেইভাবে আমাদের 2 ভাই বোনের জীবন চলে। ভাই বোন অনেক হাসিতে আনন্দে একসঙ্গে কাটিয়েছি। সেই ভাইকে, যাকে সারা জীবন আমি ভাই মনে করেছি, তাকে কি করে আমি বিয়ে করব? সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলেও ভাইয়া তো আমার ছোটোবেলার থেকে একদম নিজের ভাইয়া। যেহেতু ভাইয়াকে আমি জন্মের পরের থেকেই পেয়েছি,
ভাইয়ার কাছে আমি যখন যেটা চেয়েছি ভাইয়া আমাকে সেটাই দিয়েছে। ছোটবেলায় আমি আম গাছের নিচে দাঁড়িয়ে থাকতাম, ভাইয়া আম গাছে উঠে আম পাড়তো, আমি সেই আমগুলো কুড়িয়ে এক জায়গায় করে নিয়ে আম ভর্তা বানিয়ে খেতাম। তো সেই ভাইয়া যাকে আমি এত ভালোবাসি, আমার ভাইয়াও আমাকে অনেক ভালোবাসে, আজকে কিনা তাকে আমার বিয়ে করতে হবে, সেটা শুনে তো মনে হচ্ছে যে আকাশ ভেঙে পড়ছে, ওই রকম কিছু একটা। আমি তো আর সহ্য করতে পারছি না। আমি কি কান্না করব না চিৎকার করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি শুধু একটা কথাই বলছিলাম, ওসমান ভাইয়াকে আনো, তারপরে কথা হবে। এখানে সবাই মিলে আমাকে এত জোর করছিল যে ওসমান ভাইয়াকে বিয়ে করার জন্য। আমি বুঝতে পারছিলাম না যে আসলে সমস্যাটা কি হচ্ছে। তখন দরজায় দাঁড়িয়ে ওসমান ভাইয়া বলল, ওনারা যেভাবে বলে আমি যেন সেভাবেই করি। আমি ভাইয়ার দিকে তাকিয়েছিলাম, যেই ভাইয়া আমাকে সবসময় এত আদর করছে, ভাই বোনের পবিত্র সম্পর্ক আজকে কিনা স্বামী স্ত্রী হয়ে যাবে, আমি সেটা মেনে নিতে পারছিলাম না। খুব কান্নাকাটি করছিলাম। আমি বলছিলাম যে না, আমি এটা করব না। আমি খুব কান্নাকাটি করছিলাম, আমি করব না, না না বলছিলাম। তখন বাবা সামনে এসে বলল, যদি তুমি এটা না করো তাহলে আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, আরও অনেক কিছু বলল। বাবার কথা শুনে আমি বাধ্য হলাম এই বিয়েটা করতে। সাথে সবাই যখন আমাকে সাপোর্ট করছিল না, আমাকে জোর করছিল, তখন আমিও বুঝতে পারছিলাম না যে কি করব। শেষ পর্যন্ত আমাকে এটা করতেই হলো। বিয়ের পরে ওসমান ভাইয়া বাসা থেকে বের হয়ে যায়। প্রায় 4-5 দিন ওই রকম ভাইয়া বাসায় আসে না। বাবা আমাকে ওসমান ভাইয়ার বাসায় রেখে গ্রামে ফিরে যায়। আমিও গ্রামে ফিরে যেতে চেয়েছিলাম, কিন্তু বাবা আমাকে নেয় না। যেদিন বাবা গ্রামে চলে যায় সেদিনই ভাইয়া বাসায় আসেন। ভাইয়া আমার সাথে তেমন কোনো কথা বলতো না। ভাইও চুপচাপ থাকে, আমিও চুপচাপ থাকি। তো এভাবে আমাদের দিনগুলো কাটছে। আপু জানি না আমি এখন কি করব। এরকম সিচুয়েশনে আমাদেরও সত্যি কিছু বলার নাই। তো আশা করছি আপুর জীবনের সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনারাও সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আপুর সমস্ত সমস্যাগুলো সমাধান করে দেন। ওই আপুটা যেন ভালো থাকেন। ওনার ফ্যামিলি, ওনার বাবা মা জানি না কেন এই কাজটা করেছেন, ওনারা নিশ্চয়ই ভালো কিছু ভেবেছেন তাই এইভাবে করেছেন। তো বাবা মারা তো কখনো সন্তানের খারাপ চায় না, বাবা মারা সবসময় সন্তানের ভালো চায়, মঙ্গল হোক সেটাই চায়। আমার ভিডিওটির কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটিকে ফলো দিতে পারেন। আমার ভিডিওটি যদি এখনও কন্টিনিউ করে থাকেন তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। আজকে আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।